শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি আসি তোমাদের ইমন স্যার। আজকে আমি তোমাদের এসএসসি ম্যাথমেটিক্সের 16.1-এর 10 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি 16.1-এর 16 নম্বর পর্ব। তোমরা এর আগের পর্বগুলো দেখবে, প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, উদাহরণ সহ সবগুলো। তাহলে এই পর্বটি বুঝতে তোমাদের অনেক বেশি সহযোগিতা করবে। তো দেখো, 16 নম্বর পর্বে আমরা অনুশীলনীর 10 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি একটি সৃজনশীল প্রশ্ন। এখানে বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্বটা ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে এখানে দেখা গেল যে ভূমির দৈর্ঘ্য জানা থাকলে আমরা লম্বটা বের করতে পারবো। আবার অতিভুজ বলছে যে ভূমির এত অংশ থেকে 3 সেন্টিমিটার কম হলে। ক নম্বর প্রশ্নে বলছে যে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে বের করো। তাহলে ভূমিটাও আমাদেরকে এখানে ইন্ডিকেট করে দিয়েছে যে ভূমি কত ধরতে হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজ বলছে, যেহেতু আমাদেরকে সমকোণী ত্রিভুজ নিয়ে বলছে, তাহলে সমকোণী ত্রিভুজে লম্ব থাকবে, ভূমি থাকবে, অতিভুজ থাকবে, এটাই স্বাভাবিক। আর খ নম্বরে যারা বলছে যে এই যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, ভূমির দৈর্ঘ্য মানে এক্স এর মানটা বের করতে হবে। আর গ নম্বর প্রশ্নে বলছে যে ত্রিভুজটির ভূমির যদি মানে এক্স এর মানটা যদি 12 বের হয়, তাহলে এই যে 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা মানে ওই ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কিন্তু প্রশ্নে আছে সমকোণী ত্রিভুজ। সো প্রথমে আমাদেরকে যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করতে বলছে, পরে আমরা এই সমকোণী ত্রিভুজের আলোচনা করতে করতে একসময় ভূমির দৈর্ঘ্য বের করার পর ওইটাকে আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো প্রশ্নে যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করতে বলছে, সেহেতু আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে ক নম্বর প্রশ্নটির সমাধান নিয়ে আসি প্রথমে। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা জানি, মনে করি এটি একটি সমকোণী ত্রিভুজ। তো এখানে প্রশ্নে যেটা বলা আছে যে সমকোণী ত্রিভুজের ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম হবে ত্রিভুজটির লম্ব। তাহলে ভূমি যদি আমি এক্স ধরে নেই, তাহলে সমকোণ এটা। ভূমি যদি এক্স ধরে নেই, তাহলে লম্বের দৈর্ঘ্য বাইর করতে গেলে ভূমির সাথে এক্স গুণ করতে হবে। তাহলে ভূমি যে এক্স এর সাথে আমাদেরকে 12 ভাগের 11 ভাগ গুণ করতে হবে, বা 11/12 গুণ করতে হবে। এখানে বলছে যে ত্রিভুজটির লম্ব হবে ভূমি এর এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। যেহেতু 6 সেন্টিমিটার কম বলছে, অর্থাৎ লম্ব, যেহেতু এখানে সমকোণ মানে এটাও লম্ব এটাও লম্ব, তাই আমি ধরে নিয়েছি এটা ভূমির দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে লম্বটা হবে এই যে ভূমি আছে এর 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে লম্ব হবে এইটা। সমকোণের বিপরীত পাশের বাহু যদি অতিভুজ হয়, তাহলে এটা হবে 11x/12 মাইনাস, যেহেতু 6 সেন্টিমিটার কম বলছে, তাহলে লম্বের দৈর্ঘ্যটা 6 সেন্টিমিটার কমে যাবে, এত সেন্টিমিটার। আর কি বলছে, অতিভুজের যে দৈর্ঘ্যটা, অতিভুজটা হবে যে ভূমি যে আছে এর 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে অতিভুজ হলে এটা। সমকোণের বিপরীত পাশের বাহু যদি অতিভুজ হয়, তাহলে এখানে বলছে যে অতিভুজ হবে ভূমি এর, তাহলে ভূমির সাথে এর করতে হবে, এর মানে গুণ। তাহলে ভূমি যদি এক্স হয়, তাহলে এক্স এর 4/3 অংশ থেকে 3 কম। তাহলে এটা হবে 4x/3 মাইনাস 3 কম, এত সেন্টিমিটার। তো এটাই আমাদেরকে ক নম্বর বলছে, প্রশ্নে বলছে যে ভূমি যদি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এটার মাধ্যমে আমাদেরকে বের করতে হবে। তাহলে ধরি ত্রিভুজটির ভূমি 1 সেন্টিমিটার হলে, প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজটির ভূমি 1 সেন্টিমিটার হলে লম্বটা আমরা বের করে নিয়ে আসবো, এবং অতিভুজটা দরকার নেই আমাদের, কারণ এই যে ভূমি যদি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো এক্স এর মাধ্যমে। তাহলে ত্রিভুজটি যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এই জায়গায় সমকোণ হলে এটাও লম্ব হতে পারে, এটাও লম্ব হতে পারে। হাফ ইন্টু ভূমি, যদি আমরা এটাকে, যেহেতু আমরা এটাকে ভূমি ধরছি,
তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি জানা দরকার, আর উচ্চতা জানা থাকলেই আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখানে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান লিখব। প্রশ্নে দেওয়া আছে যে ত্রিভুজটির ভূমি ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। ভূমি দেওয়া আছে এক্স সেন্টিমিটার। তাহলে আমাকে লম্ব নিয়ে আসতে হবে, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি গুণন উচ্চতা, বা ভূমি গুণন হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে লম্ব, এখানে প্রশ্নে বলছে যে লম্ব হলে ভূমি এর এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে লম্ব সমান আমরা লিখতে পারি ভূমি হলো এক্স, এর 11/12 এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে এটাই হলো আমাদের লম্ব। এক্সটা উপরে যাবে, তাহলে 11x/12 এত সেন্টিমিটার। সো এই ত্রিভুজটির তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। যেহেতু ভূমি জানি আর উচ্চতা জানি, তাহলে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে আমি লিখি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি এক্স আর উচ্চতা হলো 11x/12 - 6 এত বর্গ সেন্টিমিটার। সো ত্রিভুজটির ক্ষেত্রফল চলে আসলো। তো এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে, আর যদি তোমরা এই অবস্থায় রাখি দাও তাও অ্যান্সার আসবে। তো আমরা আসলে এখন খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে যে ভূমির দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে দেখো আমরা এই যে লম্ব জানি, ভূমি জানি, আর উচ্চতা, লম্ব জানি, ভূমি জানি, আর অতিভুজ যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে এখানে পিথাগোরাসের সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে খ নম্বর প্রশ্নটার একটা সমীকরণ আসবে। ক্যালকুলেশন করলে একটি চলকের মান চলে আসবে। তাহলে এখানে দেখো যে ক নম্বর প্রশ্নে আমরা তাহলে কি পাইলাম, ভূমি পাইলাম, আর কি পাইলাম, আর উচ্চতা পাইলাম। তাহলে অতিভুজটা আমরা নিয়ে আসব। তাহলে এটি সমকোণ হলে এটা হলো লম্ব, আর এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ, সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে। তাহলে খ নাম্বার কাজ করার সময় আমাদেরকে লিখতে হবে ক থেকে প্রাপ্ত ভূমি আমরা পেয়েছি এক্স সেন্টিমিটার, তাহলে লম্ব হলো কত, 11x/12 - 6 এত সেন্টিমিটার। অতিভুজ নিয়ে আসি, অতিভুজ হলো এটা, সমকোণের বিভীতশের বাহুর নাম হলো অতিভুজ। আর এখানে অতিভুজ সমান বলছে ভূমি এর 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এর যেহেতু বলছে ভূমি এর, তাহলে ভূমির সাথে 4/3টা গুণ হবে, এর মানে গুণ, তার থেকে আমরা বাদ দেব 3, তাহলে অতিভুজটা পেয়ে যাব। তাহলে অতিভুজটা হলো ভূমি এর 4/3 - 3 বলছে 3 সেন্টিমিটার কম, তাহলে এত সেন্টিমিটার। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে, এক্সটা যেহেতু ওপরে, তাহলে হবে 4x/3 - 3 এত সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এই যে সমকোণী ত্রিভুজটার লম্ব পাইলাম, ভূমি পাইলাম, অতিভুজ পাইলাম। তো আমাদেরকে আনতে বলছে কি, তাহলে আমাদেরকে আনতে বলছে, তাহলে সমকোণী ত্রিভুজের দেখো আমরা কি কি পাইলাম। সমকোণী ত্রিভুজটার আমরা পাইলাম ভূমি পাইলাম, ভূমি হলো এক্স, লম্ব হলো 11x/12 - 6, এবং অতিভুজ পাইলাম আমরা 4x/3
-3। তাহলে একটি সমকোণী ত্রিভুজে যদি আমরা ভূমি জানি, লম্ব জানি আর অতিভুজ জানি, কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে যে এই ভূমির দৈর্ঘ্য নিয়ে আসো, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে লম্ব, ভূমি এবং অতিভুজের মধ্যে চলক আছে x। তাহলে এটিকে যদি আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করি তাহলে একটি সমীকরণ আসবে। সেই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা ক্যালকুলেশন করে x এর মানটা নিয়ে আসবো, আর x এর মান আনলেই ভূমির দৈর্ঘ্য চলে আসবে। তাহলে আসো আমরা শর্ত মতে লিখি। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এর আগের অংশ যেগুলো আমি মিশাই দিয়েছি ওগুলো কিন্তু তোমরা লিখবা, তাহলে জায়গা না থাকার কারণে আমি ওইটা মিশাই দিয়ে এটা লিখছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হলো আমাদের 4x/3 - 3 স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার অর্থাৎ 11x/12 - 6 হোল স্কয়ার প্লাস x স্কয়ার। এখন আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে এখানে লসাগু যদি আমরা করি তাহলে 4x - 3 কে 9 / 3 তার উপর হলো স্কয়ার ইকুয়াল টু 11x 6 বরং 72, নিচে হলো লসাগু করলে এটা আসতেছে স্কয়ার x স্কয়ার। তাহলে এখন যেটা আমরা করব, এই স্কয়ারটা লবের জন্য একবার, হরের জন্য একবার, এই স্কয়ারটা লবের জন্য একবার, হরের জন্য একবার কাজ করবে, আর এখানে তো আর দুই পদ বিশিষ্ট রাশি নেই। সো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে এই জায়গায় লিখতেছি আমি, দেখো। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 4x, মানে স্কয়ারটা লবের জন্য একবার, হরের জন্য একবার। তাহলে লবের জন্য কাজ করলে a - b হোল স্কয়ারের সূত্র হবে, আর হরের জন্য কাজ করলে 3 3 কে 9 হবে। তাহলে এটা আমরা যদি লিখি তাহলে a স্কয়ার মাইনাস 2a বলতে 4x, b বলতে 9 প্লাস 9 স্কয়ার সমান নিচে হবে 9। তাহলে এই স্কয়ারটা লবের জন্য একবার, হরের জন্য একবার। লবের জন্য কাজ করলে a - b হোল স্কয়ার, তাহলে লবে লিখবো, আর স্কয়ারটা হরের জন্য কাজ করলে 3 এর উপর স্কয়ার মানে 9 সমান আমরা যেটা লিখতে পারি। তাহলে এই চিত্রটি আমি মিশে দিই আপাতত জায়গা না থাকার কারণে। তাহলে সমান আমরা লিখতে পারি এইটা লিখবো এখন সূত্র a - b হোল স্কয়ার। স্কয়ারটা লবের জন্য একবার, হরের জন্য যদি কাজ করে তাহলে লবের জন্য কাজ করলে a - b হোল স্কয়ারের সূত্র হবে, আর 12 উপর স্কয়ার করলে 144 হবে। সো এখানে যদি আমরা করি ক্যালকুলেশন তাহলে আসতেছে, আর লাস্টে থাকতেছে এক্স স্কয়ার, এই এক্স স্কয়ারটা থাকবে লাস্টে, আর নিচে এই স্কয়ারটা হরের জন্য যদি কাজ করে তাহলে 12 উপর স্কয়ার মানে 144 হবে। স্কয়ারটা লবের জন্য কাজ করলে a - b হোল স্কয়ারের সূত্র হবে, আর ওটা যদি আমরা লিখি তাহলে আসতেছে 11x তার উপর স্কয়ার সূত্রের -2 বলতে 11x ডট 2ab, b বলতে এখানে হলো 72 হবে, এবং 72 হবে এবং প্লাস আমরা লিখবো 72 এর উপর স্কয়ার, 72 এর উপর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এই যে অর্থাৎ এটাকে ধরবো a, এটাকে ধরবো b, a - b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a বলতে 11x, b বলতে 72, এবং পরে লিখবো আমরা b স্কয়ার, b স্কয়ার বলতে প্লাস 72 তার উপর স্কয়ার, এবং লাস্টে যে তোমাদের এক্স স্কয়ার আছে ওইটা আমরা লিখবো। তাহলে এরপরে যে লাইনটা আমাকে লিখতে হবে, জায়গা না থাকার কারণে আমি এই কাজটা এখন এখানে লিখতেছি, দেখো কি হবে।
এটা ক্যালকুলেশন করলে আসতেছে স্কোয়ারটা 4 এর জন্য একবার, এক্স এর জন্য একবার, তাহলে আসতেছে 4 4 16 এক্স স্কোয়ার। তাহলে 4 দুগুণে 8, 8 9 72 এক্স, 72 এক্স, 9 9 81, 81। নিচে কত আসতেছে? নিচে আসতেছে 9 সমান। আর এইটাকে তোমরা এটা আমরা ক্যালকুলেশনও করবো, সাথে লসগু করবো। যদি লসগু করি তাহলে কত আসতেছে? আসতেছে 144। এই যে 11 এক্স এর উপর যদি স্কোয়ার করে দিই আমরা, তাহলে 121 এক্স স্কোয়ার। তাহলে আসতেছে 121 এক্স স্কোয়ার, তারপরে আছে মাইনাস। তাহলে 2 দিয়ে 11 গুণ, তার সাথে 72 গুণ করার পর আমরা এক্সট্রা সাথে দিয়ে দেবো। তাহলে আসবে 1584 আসবে। তাহলে 1584 এক্স প্লাস 72-এর উপর যদি আমরা স্কোয়ার করি, তাহলে 72-এর উপর যদি আমি স্কোয়ার করি, তাহলে আসতেছে 5184। আর লসগু যদি আমি করি তাহলে এক্স, লসগুটা এক্স এর উপর স্কোয়ার হবে। লসগু হবে, এখানে নিচে আছে 1, 1 দিয়ে 144 ভাগ করলে আসতেছে 144। তাহলে 144 দিয়ে অপরের সঙ্গে গুণ করলে আসতেছে 144 এক্স স্কোয়ার। তাহলে আশা করছি তোমরা বুঝছো। এই লাইনটা লেখার পর তোমরা এই লাইনটা লিখবা। তাহলে এখন ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হলো যে, দেখো তোমরা হরে এখানেও 9 আছে, এখানেও 9 আছে, তাহলে 9 দিয়ে উভয় পক্ষকে যদি গুণ করো তাহলে নিচের 9 চলে যাবে, আর 9 দিয়ে এটাকে ভাগ করলে 16 হবে। তাহলে আমরা লিখতে পারি 16 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস 81 ইকুয়াল টু 121-এর সাথে 144 যদি আমরা যোগ করি তাহলে 265 হয়। তাহলে লিখবো আমরা 265 এক্স স্কোয়ার মাইনাস এই যে 1581 এক্স প্লাস 5184। আর যেহেতু 9 দিয়ে উভয় পক্ষকে গুণ করছি, তাহলে 9 দিয়ে 144 ভাগ হবে, ভাগ দিলে নিচে কত আসবে? 16 আসবে। এখন যেটা আমরা করব সেটা হলো আর গুণন দেবো আমরা। এটির নিচে মনে মনে 1 আছে, 16 দিয়ে এটা গুণ এবং নিচের 1 দিয়ে এটা গুণ। তাহলে 1 দিয়ে তো এই যে এটার লবটাকে গুণ করলে কোনো পরিবর্তন আসবে না, আর 16 দিয়ে এটাকে গুণ করলে পরিবর্তন আসবে। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 16 দিয়ে এই 16 দিয়ে এটাকে গুণ, তাহলে আসতেছে 16x স্কোয়ার মাইনাস 72x প্লাস 81 ইকুয়াল, যেটা আমরা লিখতে পারি যে নিচে যেহেতু 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে কোনো পরিবর্তন আসবে না, তাহলে লিখতে পারি আমরা 265 এক্স স্কোয়ার মাইনাস 51 মানে 1581 এক্স প্লাস 5184। তো এই হলো অবস্থা। খুবই সমস্যা হচ্ছে জায়গার সংকুলনের কারণে, ব্যাপার না তোমরা। তাহলে এখন যেটা আমরা করতে পারি, ক্যালকুলেশন যদি আমরা এখানে করি তাহলে 16 দিয়ে 16 গুণ, তাহলে আসতেছে 16 দিয়ে 16 গুণ করলে আসতেছে 256 এক্স স্কোয়ার। 16 দিয়ে 72 গুণ, 16 দিয়ে 72 গুণ করলে আসতেছে 1152 এক্স। 16 দিয়ে 81 গুণ, 16 দিয়ে যদি 81 গুণ করি আমরা আসবে 1296, 1296 সমান ডানে যা আছে তাই আমরা লিখে যাই। তাহলে ডানেরটা হলো 265 এক্স স্কোয়ার মাইনাস 1581 এক্স প্লাস 5184। তাহলে ডানে যা আছে আমরা তা লিখে যাই। তো দেখো তাহলে এখন যেটা আমি লিখবো এলএন থেকে এলএনে আসি আমি। এখন যেটা আমি লিখতে পারবো বা, তাহলে ওই পেশের সবগুলো আমি এই পেশে নিয়ে আসবো, এখানে যা যা আছে তাই লিখে যাই।
5 6 এক্স স্কোয়ার মাইনাস 11 মানে 52 এক্স প্লাস 1296 এই পেশে 265 যদি এই পেশে আসে তাহলে মাইনাস হবে 265 এক্স স্কোয়ার 1581 এই পেশে মাইনাস এই পেশে আসি প্লাস হইবে 1581 এক্স 5184 এই জায়গায় প্লাস আছে এই পেশে আসে মাইনাস হইবে তাহলে 5184 ইকুয়াল 0। তাহলে দেখো এখন আমাদের সমস্যাটা আরো বেশি সহজ হয়ে আসছে। সংখ্যার যে ঝামেলাটা ছিল, তাহলে এখন যেটা আমরা করতে পারি 256 এক্স স্কোয়ার এবং 265 এক্স স্কোয়ার যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে আসতেছে -9 এক্স স্কোয়ার। এখানে আছে আমাদের 1152টা এক্স আর 1581 এক্স যোগ বিয়োগ করলে আসতেছে প্লাস আসতেছে 432 এক্স। এরপরে হলো মানে চলক পদ সেটা হলো যে 5184 হলো মাইনাস আর 1296 হলো প্লাস, তাহলে প্লাস মাইনাসের পরিমাণটা বেশি। 5184 থেকে 1296 যদি বাদ দেই তাহলে আসতেছে 3888 ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে চলকের সামনে মাইনাস থাকা যায় না, মাইনাস থাকলে আসলে কাজ করা খুব সমস্যা হয়ে যায়। তাহলে প্রথমে আমরা পুরা সমীকরণটা থেকে আমরা যদি -9 কমন নেই তাহলে বাকি থাকে -9 কমন নিলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 48 এক্স প্লাস এটা 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে, -9 কমন নিলে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে বাকি থাকে 432 ইকুয়াল টু 0। তাহলে -9টা এই পুরা এই রাশিটার সাথে গুণ হিসেবে আছে, তাহলে গুণ হিসেবে থাকার কারণে ওই পাশে যদি নিয়ে যাই আমরা 0 -9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে -9 দিয়ে যদি 0 ভাগ করি তাহলে আসতেছে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 48 এক্স প্লাস 432 ইকুয়াল টু 0। অর্থাৎ এই -9টা এখানে গুণ হিসেবে আছে, ওই পাশে 0 ভাগ দিলে 0 যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আসে 0। তো এখন আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম করলে যেটা আসে এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স প্লাস 12 এক্স সরি মাইনাস এখানে হবে -12 এক্স প্লাস 432 মিডল টার্ম করলে এটা হবে, তোমরা মিডল টার্ম করে নিবা। তাহলে এখানে এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস 36 -12 কমন নিলে আসতেছে এক্স মাইনাস 36 ইকুয়াল টু 0। এর পরের লাইনটি আমি এখানে লিখতেছি, দেখো পরের লাইনটা হবে এই যে দেখো এই দুটোর মধ্যে থেকে একটা কিন্তু কমন যায়, তো যদি আমরা কমন নেই তাহলে থাকে কি এক্স মাইনাস 36 আর একটা বাকি থাকে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে একাধিক রাশির গুণফল সমান 0 হলে প্রত্যেকটি সমান 0। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় এক্স মাইনাস 36 ইকুয়াল টু 0, দ্যাট ইজ মিন এক্স ইকুয়াল টু 36 ক্যালকুলেশন করলে, অথবা এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 12। তাহলে এক্স মানে আমাদের কি ছিল, এই সমকোণী ত্রিভুজের ভূমি ছিল। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য হতে পারে 36 অথবা 12। তো আমরা এখন এই যে এই প্রশ্নটি আছে এই প্রশ্নটির আমরা এখন গ নম্বর প্রশ্নটি করব। দেখো ভূমির দৈর্ঘ্য একটা 36 পাইছি, একটা হলো 12 পাইছি। তো এরা গ নম্বর প্রশ্নে এই জন্য বলছে যে যদি ওই সমকোণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হয় তাহলে এই 12 সেন্টিমিটার এর যে পরিসীমা বিশিষ্ট 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এর পরিসীমা বলতে ওই সমকোণী ত্রিভুজের পরিসীমার কথা বলা হয়েছে, যে বলছে যে যদি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হয়, এই যে ওখানে বলা আছে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয় তাহলে যে ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করতেছি এই যে সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্যগুলো আছে অর্থাৎ পরিসীমা,
পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদেরকে এই সমকোণী ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নিয়ে আসতে হবে। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নিয়ে আসার পর ওই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নিয়ে আসার পর তিনটা বাহুর সমষ্টি নিয়ে আসতে হবে। তিনটা বাহুর সমষ্টি মানে ওই সমকোণী ত্রিভুজের পরিসীমা চলে আসবে। সমকোণী ত্রিভুজের যখন পরিসীমা চলে আসবে, যেহেতু ওই সমকোণী ত্রিভুজের পরিসীমাটা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এই জায়গায় বলছে সমকোণী ত্রিভুজের পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা যেহেতু সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান হবে, তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য চলে আসবে। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা খুব সহজ হয়ে যায়। √3/4 a স্কয়ার, a মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, ওই জায়গায় বসে দিবে, অ্যান্সার চলে আসবে। তাহলে গ নম্বর প্রশ্নটি সমাধান করতে গেলে আমরা লিখব যে খ থেকে বা প্রশ্নে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে, এই যে সমকোণী ত্রিভুজটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, এটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে লম্বটা তোমাদের কত ছিল? 11x/12 - 6 ছিল, আর অতিভুজ ছিল 4x/3 - 3। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আমরা পেয়েছি। তাহলে এখন লম্ব নিয়ে আসি। তাহলে লম্ব সমান আমরা লিখতে পারি 11x/12 - 6 এত সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে আসতেছে 11 × 12 - 6 এত সেন্টিমিটার। 12 দিয়ে 12 কাটি দিয়ে দিলে 11 থেকে 6 গেলে আসতেছে কত? 5 আসতেছে, এত সেন্টিমিটার। অর্থাৎ এই বাহুটা আসতেছে 5 সেন্টিমিটার ক্যালকুলেশন করলে। এখন অতিভুজ নিয়ে আসি। তাহলে অতিভুজ সমান আসতেছে কত? অতিভুজ মানে হলো এখানে বলছে যে ভূমি এর 4/3। তাহলে অতিভুজ আগে আমরা দেখছি খ নম্বর প্রশ্নে আমরা বের করেছিলাম যে অতিভুজ কত হয়। তাহলে 4x/3 - 3 এত সেন্টিমিটার ছিল অতিভুজ। তাহলে এখানে যদি আমরা x এর জায়গায় 12 বসে দেই, যেহেতু x এর মান আমরা পেয়েছি 3 - 3, 3 4 12, 4 4 16, 16 থেকে 3 গেলে কত হয়? 16 থেকে 3 গেলে আসতেছে 13 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি। তো প্রশ্নে গ নম্বর প্রশ্নে বলা আছে যে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে সমকোণী ত্রিভুজটির পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? সো এই সমকোণী ত্রিভুজটির আগে ক্ষেত্রফল পরিসীমা নিয়ে আসি আমরা। অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান আমরা লিখতে পারি তিনটা বাহুর সমষ্টি। তিনটা বাহুর সমষ্টিকেই বলা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে আমরা পেয়েছি 12, এই বাহুর দৈর্ঘ্য হলো 5, এই বাহুর দৈর্ঘ্য হলো 13 এত সেন্টিমিটার। তাই ক্যালকুলেশন করলে কত আসতেছে? তাহলে 12 আর 5 যোগ করলে 17, 17 আর 13 যোগ করলে আসতেছে 30। সো এখানে আসতেছে 30 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমার হলো 30 সেন্টিমিটার। প্রশ্নে বলা ছিল যে সমকোণী ত্রিভুজের পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা যেহেতু 30 সেন্টিমিটার, অতএব সমবাহু ত্রিভুজেরও পরিসীমা হবে 30 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 30 সেন্টিমিটার।
তাহলে যেহেতু আমাদেরকে গ নম্বর প্রশ্নে বলছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আসো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি √3/4 a²। এ মানে হলো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 30 সেন্টিমিটার হয়, তাহলে এই 30 সেন্টিমিটার হলো সমবাহু ত্রিভুজের 3টা বাহুর সমষ্টি। তাহলে এক বাহুর দৈর্ঘ্য প্রথমে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে 30কে 3 দিয়ে ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য চলে আসবে। তো দেখো, এটা লেখার পর তোমরা এটা লিখবা, অতএব সমবাহু ত্রিভুজের আমরা কি নিয়ে আসবো? বাহুর দৈর্ঘ্য নিয়ে আসবো। সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা জানি 30 সেন্টিমিটার। অতএব সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের কিন্তু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে 30 বাহু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে যদি এ দিয়ে ডিভাইড করি আমি প্রত্যেক বাহুকে, তাহলে এ ইকুয়াল লিখতে পারি 30/3। তাহলে 3 দশে 30 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি পেলাম। তো সমবাহু ত্রিভুজের তাহলে এখন ক্ষেত্রফল বের করতে পারি। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 বর্গ সেন্টিমিটার। তাহলে √3/4, এ মানে হলো 10, তার উপর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে √3/4 100-এর উপর স্কোয়ার মানে কত? 10-এর উপর স্কোয়ার মানে কত হবে? 10-এর উপর স্কোয়ার মানে 100 বর্গ সেন্টিমিটার। তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করলে 25 হচ্ছে, 4×25 100, 25√3 বর্গ সেন্টিমিটার। তো তোমরা ক্যালকুলেটর চাপ দিবা, ক্যালকুলেটর চাপ দিলে যেটা বেরাবে, অথবা তোমরা এই অবস্থায় অ্যান্সার লিখে দিতে পারবা। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আসলো 25√3। তোমরা ক্যালকুলেটর চাপ দিয়েও বের করতে পারবা, বা এই অবস্থায় অ্যান্সার লিখলে রাইট হবে। আশা করছি তোমরা এই 10 নম্বর প্রশ্নটি সম্পর্কে বুঝতে পারছো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও শিখতে পারে। আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমার ফেসবুক পেজ অথবা এই চ্যানেলে গিয়ে কমেন্ট করে জানাও। ভালো থেকো, আবারও দেখা হবে নতুন একটি পর্বে। শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ইমন ইউনিক একাডেমি। আই এম ইমন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, এবং তোমাদের কী ধরনের ভিডিও দরকার তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।